ওকে, ওকে। তো আজকে তোমাদের, আচ্ছা, ভয়েস তোমার কাছে অডিবল হচ্ছে তো? শোনা যাচ্ছে তো তোমার কাছে? ঠিক আছে, স্ক্রিনটা তোমাদের সামনে দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে বল? ঠিক আছে। আমি তোমাদেরকে বলেইছিলাম যে ইন্ডিয়ান হিস্ট্রিটা এবারে আমরা যেটা শুরু করব সেটা চ্যাপ্টার ওয়াইজ শুরু করব, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ মানে একদম মানে যে মডার্ন হিস্ট্রিটা যেটা ফার্স্ট চ্যাপ্টার থেকে আমি একদম শুরু করব, সেই রকমই আজকে কিছুটা আমি শুরু করব, ঠিক আছে? যে আজকে যেটা অবধি হলো, নেক্সট যখন যখন আমাদের থেকে ক্লাস হবে সেখান থেকে আবার যখন হিস্ট্রিটা পড়াবো তাহলে সেই পরের থেকে শুরু হবে। এরকম করলে কি হবে, জিনিসটা তোমাদের কাছে একটা ট্র্যাক থাকবে, যে কতটা তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পেরেছো, আমার কাছে একটা ট্র্যাক থাকবে যে আমি কতটা কভার করতে পেরেছি, ঠিক আছে? একটু যাদের ভয়েস হচ্ছে ইয়ে করে দাও, মিউট করে দাও, অসুবিধা হবে নাহলে ক্লাস করো। দেখো, তো আজকে আজকে যে চ্যাপ্টারটা পড়াবো, ইন্ডিয়ান, যাদের ভয়েস হচ্ছে তারা একটু মিউট করে দাও নিজেকে, যখন বলবে তোমরা আনমিউট করে কথা বলবে প্লিজ। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। নূর ইসলাম খান, নূর ইসলাম খান, মিউট করো, মিউট করো, মিউট করো। দেখো, চ্যাপ্টারটার নাম কি? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ঠিক আছে? ফার্স্ট যেটা রয়েছে, ইউরোপীয়দের আগমন, চ্যাপ্টারটা দেখো, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে আমরা শুধুমাত্র দেখতে পাই যে ইংলিশ, মানে ইংরেজদের ব্যাপারটাই আমরা দেখতে পাই, ঠিক আছে? বা ব্রিটিশদের ব্যাপারটাই আমরা দেখতে পাই। কিন্তু ব্রিটিশদের আসার আগেও কিন্তু আমাদের কাছে প্রচুর বিদেশি বিদেশি যারা এসেছিল তারা কিন্তু এসেছিল। আগের দিনকে তোমাদের একটা ক্লাস আমি করিয়েছিলাম যে কতগুলো বিদেশি পর্যটক বিভিন্ন সময় কোন কোন রাজার আমলে ভারতে এসেছিল। যদি বলো প্রথম থেকেই বিদেশিদের মানে যে মানে আমাদের যে অনুপ্রবেশটা যেটা ভারতবর্ষে এসছে, সেটা প্রথম থেকে শুরু হয়েছে কিন্তু আলেকজান্ডার হাত থেকে। কারণ আলেকজান্ডার যখন হিন্দুকুশ পর্বতমালা ধরে যখন এসছিল তখন থেকে কিন্তু আমাদের মানে ভারতে বিদেশিদের আগমনটা হয়েছে। তো এখন আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যেও যেটা পড়াবো সেখানে অনেকগুলো যে ইউরোপীয়রা যে কিভাবে আমাদের এসছে, মানে ইংরেজদের আসার আগেও যে আরো কতগুলো জাতি আমাদের কাছে এসছে সেইগুলোকে নিয়ে একটু পড়াবো। দেখো, ইউরোপীয়দের মধ্যে ফার্স্ট যেটা এসছিল আমাদের কাছে, পর্তুগিজরা এসছিল, ঠিক আছে? পর্তুগিজরা কবে এসছিল না, হুম, হুম, পর্তুগিজরা এসছিল। তো পর্তুগিজরা কবে এসছিল? 1498, 1498 সালে। 1498 সালে একটা পর্তুগিজ নাবিক ছিল, নাবিকটার নাম হচ্ছে ভাস্কো ডা গামা, ঠিক আছে? 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা এসেছিলেন। তিনি কোন বন্দরে এসে উপস্থিত হয়েছিলেন? কালিকট বন্দরে। এখন এই কালিকট বন্দরটা সবাই জানে, কিন্তু কালিকট বন্দরটা যেটা রয়েছে প্রেজেন্ট নামটা কি? প্রেজেন্ট নামটা হচ্ছে কোজিকোড, ঠিক আছে? যেখানে আমাদের একটা অ্যাক্সিডেন্টটা হয়েছিল, দেখবে একটা কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, সেই জায়গাটায় কিন্তু অ্যাকচুয়ালি কালিকট বন্দরের যে প্রেজেন্ট নামটা কি রয়েছে? কোজিকোড, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কি, এই শেক্সপিয়ার যখন মানে ভারতবর্ষে এলো, তখন আমাদের একটা ইন্ডিয়ান পোয়েট রয়েছে শেক্সপিয়ার, এই ইংলিশ পোয়েট রয়েছে, তিনি ভারতকে একটা নাম দিয়েছিলেন। কি নাম দিয়েছিলেন? শেক্সপিয়ার ভারতকে নাম দিয়েছিল ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটি, ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটি।
ঠিক আছে? যেমন ধরো একটা কথা হচ্ছে কি, যখন আকবর দ্বীন-ই ইলাহি ধর্মটা প্রচার করেছিলেন, ঠিক আছে, দ্বীন-ই ইলাহি ধর্মটা প্রচার করেছিলেন সম্ভবত 1582-তে, তখন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ একটা কথা বলেছিল। তখন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ একটা কথা বলেছিল যে এই যে ইবাদতখানা বা দ্বীন-ই ইলাহি ধর্মটা, এটা আকবরের মূর্খতার একটা পরিচয় মাত্র। অনেক সময় এইরকম একটা কোশ্চেন লাইন তুলেও দিয়ে দেয়, ঠিক আছে, যে যেমন কথা হয়েছে ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটি, এটা কে বলেছিল? সেটা হয়েছে শেক্সপিয়ার। তার সঙ্গে আর একটা রয়েছে হ্যাগেল, আর একজন লেখকের নাম বলছি হ্যাগেল। এই হ্যাগেল একটা কথা বলেছিল। হ্যাগেল কি বলেছিল? না, ল্যান্ড অফ ডিজায়ার, ল্যান্ড অফ ডিজায়ার, ঠিক আছে। তার সঙ্গে আমাদের আগের দিনকে বলেছিলাম যে যখন আমাদের আলেকজান্ডারের আগে পারস্যরা এসছে, পারস্যদের একটা বণিক ছিল, সেই বণিকটার নাম হচ্ছে ডারায়াস। ডারায়াস, এই ডারায়াস আমাদের যখন ভারতবর্ষে এসছিল, তখন একে বলেছিল ভারতবর্ষে কি সোনে কি চিড়িয়া, সোনে কি চিড়িয়া, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা রয়েছে আমাদের কি হয়েছে, ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটি কে বলেছিল? না, ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটি হচ্ছে শেক্সপিয়ার বলেছিল। ল্যান্ড অফ যে গ্রেট অপরচুনিটিটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাকে শেক্সপিয়ার বলেছিল। তারপরে যেটা ল্যান্ড অফ ডিজায়ার যেটা বলে হচ্ছিল হ্যাগেল বলেছিল, ঠিক আছে। এখন যখন প্রথম দেখো, তাহলে কি বললাম? আচ্ছা, এখান থেকে আর একটা কোশ্চেন বলে দিই। যখন ভাস্কো ডা গামা কালিকট বন্দরে এসে উপস্থিত হয়েছিল, তখন কে ছিল? কালিকটের রাজা জামরিং তাকে আশ্রয় দিয়েছিল। ঠিক সেই রকম ভাবে আর একটা কোশ্চেন, যখন আমাদের এসছিল, যখন আলেকজান্ডার ভারতবর্ষে এসছিল, যখন আলেকজান্ডার ভারতবর্ষে এসছিল, তখন সেই সময় কে তাকে আশ্রয় দিয়েছিল? তক্ষশিলা, তক্ষশিলা, তক্ষশিলার রাজা অম্ভি তাকে আশ্রয় দিয়েছিল, শেল্টার দিয়েছিল, ঠিক আছে। তাহলে কালিকট যখন এসেছিল, কালিকটে যেমন জামরিন আশ্রয় দিয়েছিল, ঠিক আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিল, তখন তক্ষশিলার রাজা অম্ভি তাকে শেল্টার দিয়েছিল। তাহলে কি হচ্ছে দেখো, প্রথম হচ্ছে 1498 সালে যখন ভাস্কো ডা গামা আসে, তখন জামরিন তাকে আশ্রয় দিয়েছিল কালিকট। তাহলে ফার্স্ট আমাদের যে পর্তুগিজের সেন্টারটা কি রয়েছে? কোচিন। কোচিনটা ছিল হচ্ছে ফার্স্ট পর্তুগিজদের সেন্টার। পরবর্তীকালে সেটা কিন্তু কোচিন থেকে গোয়াতে ট্রান্সফার হয়ে যায়, ঠিক আছে। তো সেটা আমি একটা একটা করে বলছি, ঠিক আছে। আচ্ছা, তো একটা কথা হচ্ছে কি, এরপরে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, যদি একটু ডেপথে পড়ো। ফার্স্ট পর্তুগিজ গভর্নর, ফার্স্ট ফার্স্ট পর্তুগিজ গভর্নর কে ছিল? হুম? এর নাম হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেইডা। কি নাম? ফ্রান্সিসকো ডে আলমেইডা। এ ছিল ফার্স্ট পর্তুগিজ গভর্নর। কবে ছিল? না, 1505 থেকে 1509। এবং এই ফ্রান্সিসকো ডি আলমেইডা কি বার করেছিল? একটা পলিসি বার করেছে। সেই পলিসিটার নাম কি? পলিসিটার নাম হচ্ছে ব্লু ওয়াটার পলিসি। ব্লু ওয়াটার পলিসি, ঠিক আছে। ফার্স্ট যে পর্তুগিজ গভর্নর আমাদের ছিল ফ্রান্সিসকো ডে আলমেইডা, ঠিক আছে। কবে? 1505 থেকে 1509 এই সালটা, ঠিক আছে। 1505 থেকে 1509। এবং এ যেটা বার করেছিল সেটা হচ্ছে কি রয়েছে, ব্লু ওয়াটার পলিসিটা হচ্ছে বার করেছিল, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে আর একটা হচ্ছে 1509 সালে, 1505 থেকে 1509, তাহলে 1505 থেকে 1509টা কি হলো? ফ্রান্সিসকো ডি আলমেইডা। এরপরে আর একটা গভর্নর হয়, সেটা কি হয়? 1509 সাল, ঠিক আছে, 1509 সাল। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, 1509-এর কথা যখন আমাদের মনে হলো, তখন আমি একটা তোমাদেরকে কোশ্চেন করছি যে 1909 সাল আমাদের কি হয়েছিল? 1909 সাল আমাদের কি হয়েছিল বলো তো?
1909 সাল আর 1919 সাল কিসের জন্য বিখ্যাত বলো? 1909 সালে কি হয়েছিল আর 1919 সালে কি হয়েছিল? কেউ বলতে পারবে? জেনে রেখে দাও। 1909 সালে যেটা হয়েছিল মরলে মিন্টো রিফর্মস। মরলে মিন্টো রিফর্মস, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে 1919 সালে যেটা হয়েছিল রাওলাট সত্যাগ্রহ, ঠিক আছে, বা এটাকে আর একটা কথা বলা হয় মন্টেগু চেমসফোর্ড আইন। মন্টেগু চেমসফোর্ড আইন, ঠিক আছে। আর 1919 সালে আর একটা কথা কি হয়েছিল, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারটাও 1919 সালে হয়েছিল, ঠিক আছে। আচ্ছা যাকে যেখানে আমি টপিকটা আসছি দেখো, তাহলে 1505 সালে কি হলো, ফ্রান্সিসকো ডি আলমেইডা তিনি যেটা বার করেছিলেন ব্লু ওয়াটার পলিসি। এরপরে হচ্ছে একদম 1509, ঠিক আছে। এখানে যে সেকেন্ড গভর্নর, পর্তুগিজের গভর্নর কি ছিল মনে রেখে দাও। সেকেন্ড পর্তুগিজের গভর্নর যেটা ছিল আলফানসো, আলফানসো, আলফানসো ডি আলবুকার্ক, আলফানসো ডি আলবুকার্ক, ঠিক আছে। তাহলে প্রথম 1505 থেকে 1509 হচ্ছে ফ্রান্সিসকো ডি আলমেইডা। তারপরে 1509 সালে যেটা হয়েছিল সেটা কি হচ্ছে আলফানসো ডি আলবুকার্ক। ফ্রান্সিসকো ডি আলমেইডা কি বার করেছিল, ব্লু ওয়াটার পলিসি। আলফানসো ডি আলবুকার্ক তিনি কি বার করেছিলেন, তিনি হচ্ছেন এখানে ছিল পলিসি অফ ইম্পেরিয়ালিজম, পলিসি অফ ইম্পেরিয়ালিজম, ঠিক আছে, পলিসি অফ ইম্পেরিয়ালিজম ইনি বার করেছিলেন আলফানসো ডি আলবুকার্ক, ঠিক আছে। মনে রাখবে এই সময় থেকেই বিজাপুর হাত থেকে গোয়াটা দখল করে নেয়, ঠিক আছে। তো এই সময়টাই কি হয় না, বিজাপুরের হাত থেকে ইনি এই আলফানসো ডি আলবুকার্কের সময় কি হয় না, বিজাপুর ইনি তো 1510 থেকে ছিল, তাহলে বিজাপুরের হাত থেকে কেউ যদি গোয়াটা দখল করে নেয় সেটা কিন্তু এই আলফানসো ডি আলবুকার্কের সময় হয়েছিল। কবে হয়েছিল সেটা, 1510 সালে, ঠিক আছে। এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? এইটুকু ক্লিয়ার হয়েছে সবার কাছে গাইস? ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট আমরা করি। এরপরে যেটা রয়েছে দেখো 1530 সালের কথা বলছি, ঠিক আছে, 1530 সালে, ঠিক আছে, 1530 সালের কথা বলছি। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো তো, 1526, 1527 এই দুটো সাল কিসের জন্য বিখ্যাত বলো? 1526, 1527 এই দুটো সাল কিসের জন্য বিখ্যাত বলো? না, এটা হচ্ছে খানওয়ার যুদ্ধ, এটা হচ্ছে ফার্স্ট ওয়ার অফ পানিপথ। বলো থার্ড ওয়ার অফ পানিপথ, থার্ড ওয়ার অফ পানিপথ কবে হয়েছিল? থার্ড ওয়ার অফ পানিপথ কবে হয়েছিল? মনে রেখে দেবে যখন এইটাকে পড়াচ্ছি। 1526, হ্যাঁ বলো বলো। না ভুল, 1526 হচ্ছে ফার্স্ট ওয়ার অফ পানিপথ, 1556 হচ্ছে সেকেন্ড ওয়ার অফ পানিপথ, 1761 হচ্ছে থার্ড ওয়ার অফ পানিপথ, ঠিক আছে। থার্ড ওয়ার অফ পানিপথে কবে হয়েছিল? 1761, আর 1764 হচ্ছে ওয়ার অফ বক্সার, ওয়ার অফ বক্সার, ঠিক আছে, বুঝতে পারা গেছে? তো এইবারে কি হচ্ছে দেখো, তাহলে এবারে যেটা টপিকটাই আসি, 1530 সাল। 1530 সালে কি হয়েছে না, এরপর একটা গভর্নর ছিল, গভর্নরটার নামটা কি রয়েছে, নিনো, নিনো ডা, নিনো ডা কুনাহার, নিনো ডা কুনাহার। তাহলে দেখো ফার্স্ট পর্তুগিজ গভর্নরটা কি ছিল, ফ্রান্সিসকো, ফ্রান্সিসকো ডি আলমেইডা, তাই না? কবে হয়েছে? 1505 থেকে 1509। তারপরে কি রয়েছে, আলফানসো, আলফানসো ডি আলবুকার্ক, আলবুকার্ক সেই সময়টা কি হয়েছে
1510 সালে, এবং তারপরে 1530 সালে কি হয়েছিল, নিনো ডি কুনাহার। নিনো ডি কুনাহারের সময়টা কি হয়েছিল না, পর্তুগিজদের রাজধানী প্রথম কোথায় ছিল, কোচিন, এবং এই আলফানসো ডি আলবুকার্কের সময় গোয়াটা দখল করা হয়েছিল। মনে রাখবে এই নিনো ডা কুনাহার এর সময় কি হয়েছিল না, কোচিন থেকে এটাকে গোয়াতে স্থানান্তর করা হয়। ঠিক আছে, কোচিন থেকে রাজধানীটাকে কোথায় স্থানান্তর করা হয়, গোয়াতে স্থানান্তর করা হয়। কোচিন থেকে হচ্ছে গোয়াতে স্থানান্তর করা হয়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটাকে কোচিন থেকে হচ্ছে এটাকে গোয়াতে স্থানান্তরিত করা হয়। এবং আর একটা জিনিস জেনে রাখবে যে তৎকালীন একটা সম্রাট ছিল, তৎকালীন একটা সম্রাট ছিল, তৎকালীন একটা গুজরাটের শাসনকর্তা কে ছিল, গুজরাটে তখন শাসনকর্তা কে ছিল, বাহাদুর শাহ। ঠিক আছে, বাহাদুর শাহ। ঠিক আছে, গুজরাটের একটা শাসনকর্তা ছিল বাহাদুর শাহ। এই বাহাদুর শাহের কাছ থেকে, বাহাদুর শাহের কাছ থেকে পর্তুগিজরা কি করে থাকে, 1534 সালে, 1534 সালে দিউ, দিউ এবং বেসিন এই দুটোকে দখল করে নেয়। তাহলে প্রথম কি বললাম, কোচিন ছিল, তারপর হচ্ছে কোচিন ছিল, কোচিন থেকে গোয়াতে ওরা তা স্থানান্তর করে। তারপরে এটা কোচিন থেকে মানে গোয়াটা প্রথম কবে দখল করে, আলফানসো ডি আলবুকার্কের সময়। আর একটা হচ্ছে নিনো ডি কুনাহার, এরার সময় কি হয়েছিল না, কোচিন থেকে গোয়াতে স্থানান্তর করে। আর 1534-এ আর একটা কি হয়েছিল না, নিউ এবার দিউ এবং বেসিনটাকে অধিকার করে না। বাহাদুর, গুজরাটের শাসনকর্তা বাহাদুর শাহের কাছ থেকে, না এটা হচ্ছে গুজরাটের শাসনকর্তা, এটা আলাদা। ঠিক আছে, মুঘলদের যেটা বেশি শাসনকর্তা ছিল সেটা হচ্ছে দিল্লিতে ছিল, সেটা হচ্ছে ওদের যেটা ছিল দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, যেটা বাহাদুর শাহ জাফর হচ্ছে তোমার যে সিপাহী বিদ্রোহটা ছিল, সিপাহী বিদ্রোহের একটা কিন্তু জায়গা থেকে উনি কিন্তু লিড করেছিলেন, দিল্লি থেকে কিন্তু লিড করেছিলেন উনি। ঠিক আছে, এখন কথা হচ্ছে কি যে 1534 সালে কি হয়েছিল, দিউ এবং বেসিনটাকে হচ্ছে তারা অধিকার করে নেয়। ঠিক আছে, এবারে কথা হচ্ছে কি, আচ্ছা এখানে আর একটা কোশ্চেন বলো, 1539 একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটার নাম কি? 1539 যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? ঠিক আছে, ঠিক, ওয়ার অফ চৌসার। এটা কি হয়েছিল না, শেষ চৌসার, চৌসার বা বিলগ্রামের যুদ্ধ, শের শাহ আর একটা হচ্ছে হুমায়ুনের মধ্যে হয়েছিল। ঠিক আছে, হয়েছে শের শাহ আর একটা হচ্ছে হুমায়ুন। এবারেই একটা কোশ্চেন দিয়েছিল আমার শিফটে, যে এই জিনিসটা দিয়েছিল কবুলিয়ত এবং পাট্টা প্রথা, আর একটা আমাকে দিয়েছিল সিজদা এবং পাইবস প্রথা। এই দুটো প্রথা কে প্রচলন করেছিল বলতো? কবুলিয়ত এবং পাট্টা প্রথা, দুটো কোশ্চিন আমাকে দিয়েছিল, কবুলিয়ত এবং পাট্টা প্রথা দিয়েছিল, সিজদান, হ্যাঁ সিজদান পাইবস প্রথা বলেছিল। বলো কোনটা হবে, কে কে প্রচলন করেছিল বলো তো, চটপট বলে হলো তো। আর সিজদার পাইবসটা মনে রাখবে, গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন বলবান। সিজদার পাইবস প্রথাটা মানে কি রয়েছে, যে আমি যখন একটা কোনো সম্রাটকে দেখব তাকে হচ্ছে পদচুম্বন করা, তাকে দণ্ডবত প্রণাম করা, এটাই হয়ে গেল সিজদান পাইবস প্রথা, যেটা হচ্ছে কিন্তু গিয়াসউদ্দিন বলবান হচ্ছে করেছিল সিজদান পাইবস প্রথা। ঠিক আছে, এইবারে একটা জিনিস হলো কি, দেখো এইখানে একটা ব্যাপার আছে, এখানে একটা ব্যাপার কি আছে, 1631 সালের কথা বলছি, 1631 সাল। সেই সময় কি হয়েছে, মুঘল সম্রাট, মুঘল সম্রাট যেটা ছিল, মুঘল সম্রাট ছিল শাহজাহান। মুঘল সম্রাটটার নামটা কি ছিল, শাহজাহান। মুঘল সম্রাট শাহজাহানের একজন অনুগত ছিল, তার নাম কি ছিল, কাসিম খান, কাসিম খান। ঠিক আছে, কাসিম খান। আচ্ছা একটা কথা বলো তো, আকবরের অভিভাবক কে ছিল, আকবরের অভিভাবক কে ছিল, চটপট বলে গেল। ঠিক সেই রকম শাহজাহানের একটা অনুগত ছিল, আকবরের অনুগত, সরি
আকবরের যেটা অভিভাবক ছিল তার নাম হচ্ছে বৈরাম খাঁ, ঠিক আছে, বৈরাম খাঁ, যার সাথে 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে। আকবরের যে অভিভাবক বৈরাম খান তার সাথে কি হয়েছে, হিমু বা হেমচন্দ্রের একটা দ্বিতীয় পানিপথের যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে। খুব কম বয়স, হ্যাঁ ওটা আমি বলছি, জাস্ট এখানে সাথে রিলেটেড আছে তো বলেছি। তো 1631 সালে কি হয়েছিল, মুঘল সম্রাট শাহজাহানের একটা অনুগত শাসক ছিল, তার নাম হচ্ছে কাসিম খান। তো এই কাসিম খানের নিকট পরাজিত হলো, ঠিক আছে, মানে পর্তুগিজরা কাসিম খানের নিকট পরাজিত হলো এবং হুগলি থেকে এদেরকে বিতাড়িত করলো শাহজাহান। হুগলি থেকে বিতাড়িত, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, হুগলি থেকে পর্তুগিজদের কে তাড়িয়েছিল? যেমন তিনটে কোশ্চেন আছে, শকদেরকে দমন করেছিল, হুনদেরকে দমন করেছিল, শকদেরকে কে দমন করেছিল, শকারি বা বিক্রমাদিত্য, যাকে বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্ত। প্লাস হচ্ছে কি হুনদের যখন কে দমন করেছিল, স্কন্দগুপ্ত। ঠিক সেই রকম ভাবে হুগলি থেকে এদেরকে কে বিতাড়িত করেছিল, হুগলি থেকে এদেরকে বিতাড়িত করেছিল কিন্তু শাহজাহান। শাহজাহানের একটা অনুগত শাসক রয়েছে কাসিম খান, সেই কাসিম খান অনুগতে তাকে হুগলি থেকে বিতাড়িত করা হয়েছিল। হুম, আচ্ছা, আর একটা কথা এখানে জেনে রাখবে, পর্তুগিজরা 1559 সালে, পর্তুগিজরা 1559 সালে দমন অধিগ্রহণ করে নেয়। হ্যাঁ, দমন অধিগ্রহণটা করে নেয়। তাহলে দিউ এবং বেসিনটা কবে অধিকার করে নেয়, 1534 সালে, আর দমন অধিগ্রহণ করে নেয় 1559 সালে, ঠিক আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে মোটামুটি 1559 সালের পর থেকে আর সেরকম কিন্তু এদেরকে অতটা আচ্ছা, আর একটা কথা এখানটা তোমাদের একটা আছে, 1559 সালে হচ্ছে তোমার হচ্ছে দমনটা অধিগ্রহণ করে নেয়, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা জিনিস রয়েছে যে এখানে আর একটা ব্যাপার আছে, 1661 সালে, 1661 সালের কথা বলছি। 1661 সালে ইংল্যান্ডের যে রাজা ছিল, ইংল্যান্ডের রাজা ছিল, ঠিক আছে, ইংল্যান্ডের যে রাজা ছিল হচ্ছে তার নাম হচ্ছে ছিল সেকেন্ড চার্লস, দ্বিতীয় চার্লস, ঠিক আছে। ইংল্যান্ডের রাজা ছিল দ্বিতীয় চার্লস। তো দ্বিতীয় চার্লসের সাথে একটা পর্তুগালের রাজার বোনের বিয়ে হয়েছিল, ঠিক আছে। 1661 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সাথে পর্তুগিজের যে রাজা রয়েছে, রাজার যে বোনের নামটা ছিল ক্যাথলিন, ঠিক আছে, ক্যাথলিনের বিয়ে হয়েছিল। তো তখন ক্যাথলিনের বিবাহের সময় একটা কি হয়, তখনকার দিনে সম্রাটরা কি হয়, একটা যৌতুক হিসেবে কিছু চাইতো। যৌতুকটাকে হিসেবে কি দেয়া হয়, বোম্বাইকে, বোম্বাইকে একটা যৌতুক হিসাবে প্রদান করা হয়, ঠিক আছে। তাহলে 1661 সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের সাথে যখন ক্যাথলিনের এটা হয়েছিল, তখন বোম্বাইকে তখন একটা যৌতুক হিসাবে এটাকে নেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে এইটা একটা আসে যে মোটামুটি কবে এটাকে বোম্বাইটাকে কিভাবে যৌতুক হিসেবে নেওয়া হয়। আচ্ছা, আর একটা জিনিস জেনে রাখবে, পর্তুগিজরাই কিন্তু ফার্স্ট ছিল, পর্তুগিজরাই কিন্তু ফার্স্ট ছিল যারা ভারতে কিন্তু তামাক চাষ শিখিয়েছিল। পর্তুগিজরাই কিন্তু দ্য টোবাকো সিস্টেম ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস, টোবাকো যেটা ইন্ট্রোডিউস করেছিল সেটা কিন্তু কারা ইন্ট্রোডিউস করেছিল প্রথম, পর্তুগিজরাই। পর্তুগিজরাই ভারতে এসেছিল যারা ভারতে হচ্ছে প্রথম তামাক চাষটা আবিষ্কার করেছিল। হুম? আর একটা জেনে রাখবে, ভারতের যে প্রথম, ভারতের যে প্রথম, ভারতের প্রথম হচ্ছে যে পর্তুগিজ কারখানা, ভারতের প্রথম পর্তুগিজ কারখানাটা তৈরি হয়, সেটা কোথায় তৈরি হয় না, কালিকটে। কালিকটে হচ্ছে কি হয়, ভারতের প্রথম পর্তুগিজ কারখানাটা হচ্ছে তৈরি হয়, ঠিক আছে। হুম, পর্তুগিজ কারখানা, পর্তুগিজের যখন এটা হয়েছিল প্রথম তো যে কালিকটে ছিল, তারপরে তো ওটাকে সেটাকে গোয়াতে স্থানান্তর করা হলো, এটাই হলো ব্যাপার। হুম, আচ্ছা, ওটাকে গোয়াতে ট্রান্সফার হলো। যখন এটা কি হচ্ছে না, এবারে কি হচ্ছে, অ্যালফনসো ডি আলবুকার্কের সময় গোয়াটাকে দখল করা হলো, তারপর হচ্ছে নিনো ডি কুনাহারের সময় কোচিন থেকে ওটাকে গোয়াতে স্থানান্তর হলো, ঠিক আছে। ফার্স্ট যখন এসেছিল তখন কোচিনেই ওটা ছিল, কালিকটেই ছিল,
এবং যখন এই কালিকটের রাজা জামরিন যখন আশ্রয়টা দিয়েছিল। আচ্ছা, মোটামুটি ধীরে ধীরে সমস্ত পর্তুগিজ অধিকৃত অঞ্চলগুলোটাই হয়ে নেয়। তো তার মধ্যে এবারে কি হচ্ছে, যে মারাঠা যে অঞ্চলগুলো রয়েছে, মারাঠা অঞ্চলগুলো সেগুলো পুরোপুরি ইংরেজদের অধীনে চলে যায়। তাহলে মোটামুটি এটা ছিল কি কি পর্তুগিজের অধীনে ছিল। পর্তুগিজদের অধীনে ছিল হচ্ছে গোয়া ছিল, দমন ছিল, আর একটা হচ্ছে দিউ ছিল। এই তিনটে। গোয়া, দমন, দিউ, এটা এখনো পর্যন্ত 1961 সাল পর্যন্ত কিন্তু পর্তুগিজের অধীনে ছিল। তারপরে কিন্তু গোয়া, দমন, দিউটাকে ওখান থেকে পর্তুগিজদের থেকে বার করে নেওয়া হলো। ঠিক আছে, তাহলে মোটামুটি পর্তুগিজদের পুরো জিনিসটা আমি কিন্তু পুরো বলে ফেললাম, যে কিভাবে পর্তুগিজরা কবে ভারতবর্ষে এসেছিল, পর্তুগিজদের প্রথম গভর্নর কে ছিল, তারপর পর্তুগিজদের সেকেন্ড গভর্নরটা কে ছিল, কিভাবে ওখানে প্রথম রাজধানীটা কোথায় ছিল, তারপরে সেই রাজধানীটাকে ওখান থেকে কোথায় স্থানান্তর করা হয়েছিল, আমি কিন্তু পুরো জিনিসটাকে বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে এসো ডাচ। এর পরে যেটা আছে ডাচ। ঠিক আছে, তারপরে আজকে ইংরেজদের কিছুটা বলবো, কিছুটা বলে আজকে ক্লাসটা এন্ড হবে। ঠিক আছে। আচ্ছা, ডাচরা কবে আসে, মোটামুটি আনুমানিক কবে আসে না, 1595 সাল, 1595 সাল পর্যন্ত আমাদের ভারতের ডাচরা কিন্তু আসতে থাকে। ঠিক আছে, 1595 সাল। 1595 সাল মানে বুঝতে পারছো যে এটা কিন্তু পুরো মুঘল পিরিয়ডটা কিন্তু এখান থেকে মেনশন করছে। ঠিক আছে, তো তো 1595 সাল পর্যন্ত কিন্তু ডাচরা এখানে ভারতবর্ষে আসতে থাকে। প্রথম যে 1602 সালে, শোনো একটা কথা হচ্ছে, 1600 কি বললাম 2 সালে, 1602 সালে, 1602 সালে ডাচ কি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ করার ক্ষমতা প্রদান করা হয়। ডাচ কোম্পানিটার নাম ছিল হচ্ছে কি, যে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটা কবে স্থাপিত, মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ছিল, কিন্তু তার আগে ডাচদের ওদের ওটা অধীনে ছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে স্থাপিত হয় না, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয় হচ্ছে তোমার 1602 সালে। ঠিক আছে, তারপর 1602 সালে যখন ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা হচ্ছে স্থাপিত হয়, তো তখন তিনটে জিনিস হচ্ছে এদের বন্দর গড়ে ওঠে, মানে ডাচদের হচ্ছে তিনটে বন্দর গড়ে ওঠে। কি কি বন্দর গড়ে ওঠে, একটা হচ্ছে সুরাট, একটা হচ্ছে কি কাম্বে, আর একটা হচ্ছে কি আহমেদাবাদ। এই তিনটে জায়গা বন্দর গড়ে ওঠে। তোমরা বুঝতে পারছো তো সব? দেখি কাম্বে, কাম্বে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, কাম্বে। তোমরা সব বুঝতে পারছো তো? ঠিক আছে। তো সুরাট, কাম্বে এবং হচ্ছে আহমেদাবাদে তখন কি হয়, ডাচদের একটা বাণিজ্য বন্দর গড়ে ওঠে। এরপরে একটা কি ছিল, যে 1690 সালে, বলো 1690 সালে আর কি হয়েছিল, 1690 সালে আর কি হয়েছিল, 1690 সালে আর কি হয়েছিল বলো। কেউ বলতে পারবে? চটপট বলে ভালো। মনে রাখবে, 1690 সালে হচ্ছে আমাদের কলকাতা মহানগরী তৈরি হয়েছিল। তিনটে গ্রাম ছিল, একটা হচ্ছে সুতানটি, তারপর হচ্ছে কি গোবিন্দপুর, আর একটা হচ্ছে কলকাতা। বলো, কলকাতায় কবে মেট্রো রেল তৈরি হয়েছিল, কলকাতায় কবে মেট্রো রেল তৈরি হয়েছিল? সুতানটি, গোবিন্দপুর আর কলকাতা, এই তিনটে গ্রাম নিয়ে হচ্ছে কলকাতা মহানগরী করেছিল। কে করেছিল? জব চার্নাক, জব চার্নাক। বলো, আমাদের হচ্ছে কলকাতা মেট্রো রেল কবে স্থাপিত হয়েছিল? না, ইয়েস,
1984 জব চার্নক, জব চার্নক। 1984 হচ্ছে কলকাতা মেট্রো রেল স্থাপিত হয়েছিল। কলকাতা মেট্রো রেল স্থাপিত হয়েছিল। আচ্ছা, এই 1984 আর কি হয়েছিল? 1984 আর কি হয়েছিল? ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা ছিল না? তাহলে 1984 যেটা হয়েছিল সেটা হচ্ছে কি ভোপাল গ্যাস ট্র্যাজেডি। মনে রাখবে এই সারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ঠিক আছে। 1987 কি হয়েছিল বলো তো? 1987 কি হয়েছিল? কলকাতায় নতুন মেট্রো রেলটা চালু হয়েছিল 1984 প্লাস 1984 কি হয়েছিল? ভোপাল গ্যাস ট্র্যাজেডি। ট্র্যাজেডি, ঠিক আছে। আচ্ছা, এবারে বলো তো 1987 কি হয়েছিল? 1987 কি সুন্দরবনটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছিল না? তাহলে সুন্দরবনটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল 1987। এখানে কি করা হয়েছিল না সুন্দরবনটাকে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গ্রহণ করা হয়েছিল। বলো 1975 কি হয়েছিল? 1975 কি হয়েছিল? 1975 একটা কি হয়েছিল? সিকিম ওয়াজ ফর্মড। সিকিম ওয়াজ ফর্মড হয়েছিল। টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভ 73, 1973 হয়েছিল। আর একটা মনে রাখবে টাইগার রিজার্ভ। 1975 সিকিম ওয়াজ ফর্মড, তার সাথে আর কি হয়েছিল বলো? 1975 আর কি হয়েছিল? ফর্মড, সিকিম তৈরি হয়েছিল। 1975 ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। আচ্ছা, এই যে 1602টা বললাম, এখান থেকে আর একটা তোমাদের বলছি 1802। এই সালে কি হয়েছিল? 1802 সালে কি হয়েছিল? 1802 সাল, 1802 সালে মনে রাখবে ট্রিটি অফ বেসিন, বেসিনের সন্ধি হয়েছিল। ট্রিটি অফ বেসিন যেটা হচ্ছে মারাঠাদের সাথে হয়েছিল, ঠিক আছে। এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 1792 কি সন্ধি হয়েছিল? 1792 কি সন্ধি হয়েছিল? বলার চেষ্টা করো বুবাই, অভিনব, মৌসুমী, তোমরা একটু বলার চেষ্টা করো। ঠিক, বলার চেষ্টা করবে, ঠিক আছে। 1792 যেটা হয়েছিল সেটা হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, ঠিক আছে। শ্রীরঙ্গপত্তম সন্ধি। টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে, টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে। টিপু সুলতান আর ইংরেজদের মধ্যে যে সন্ধিটা হয়েছিল সেটা হচ্ছে কি হচ্ছে শ্রীরঙ্গপত্তমের সন্ধি, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে যে বললাম যে দেখো কি বললাম 1690, 1690 এখানে কি হয়েছে? তাদের কেন্দ্রটা কোথায় ছিল? তাদের কেন্দ্রটা ছিল হচ্ছে পুলিকটে, ঠিক আছে। পুলিকটে, পুলিকট যেটা রয়েছে এই পুলিকটটায়, এটা পুলিকটটা কোথায় রয়েছে বলো? পুলিকট হ্রদটা কোথায় রয়েছে? পুলিকট যে হ্রদটা সেটা কোথায় রয়েছে? পুলিকট হ্রদটা কোথায় রয়েছে বলো? এত চোখে হাত দিচ্ছ বলো। না, অন্ধ্রপ্রদেশ রয়েছে, অন্ধ্রপ্রদেশ।
আচ্ছা, এবারে বলো একটা কথা হচ্ছে তেলেঙ্গানা, তেলেঙ্গানা কবে ফর্মড হয়েছিল? তেলেঙ্গ হুম 2014 সালের হচ্ছে 2 জুন, 2014 সালে হচ্ছে 2 জুন। আচ্ছা, কবে বিহারটা বিফার্কেটেড হয়ে গিয়ে ঝাড়খণ্ড হয়েছিল বলো? বিহারটা কবে বিফার্কেটেড হয়ে গিয়ে বিহারটা বিফার্কেটেড হয়ে গিয়ে ঝাড়খণ্ড হয়েছিল কবে? ইয়েস, 2000 সালে। 2000 সালে কি হয়ে গিয়েছিল? বিহারটা হচ্ছে বিফার্কেটেড হয়ে গিয়ে হচ্ছে ঝাড়খণ্ড হয়েছিল। ঠিক আছে তাহলে। আচ্ছা, বলো তো ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি কোনটাকে বলা হয়? ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি। ইয়েস, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি কোনটাকে বলা হয়? ইয়েস, ঠিক আছে। ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ পার্লস, এই সবকটাকে কিন্তু হায়দ্রাবাদকেই বলা হয়। ঠিক আছে, হায়দ্রাবাদের বিরিয়ানি কিন্তু খুব বিখ্যাত। ঠিক আছে, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ পার্লস। আচ্ছা, এবারে বলো তো ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ স্পাইসেস, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ স্পাইসেস কোনটাকে বলা হয়? না না, কেরালা। কে বলেছে গাছ? হ্যাঁ, ঠিক আছে। ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ স্পাইসেস, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ হচ্ছে স্পাইসেস হচ্ছে কেরালা রয়েছে। ঠিক আছে। হুম হুম হুম। আচ্ছা, এবার এইটাকে বলো ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ ওয়াইন, ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ ওয়াইন অ্যান্ড বিউটিফুল ওমেন, এটা এটা কোনটাকে বলা হয়? ঠিক আছে, না, এটাকে বলা হয় ফ্রান্সের প্যারিসকে বলা হয় প্যারিস। ঠিক আছে, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ ওয়াইন অ্যান্ড বিউটিফুল ওমেন। ঠিক আছে, চাকরি পেয়ে সবাই প্যারিসে চলে যাও। আচ্ছা, মোটামুটি ডাচদের এইটাকেই করলে হবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে এখানে এটা জিনিসটা হচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলো তো, এই যে যুদ্ধটা এটা কার মধ্যে হয়েছিল? পোর্টো নেভো, পোর্টো নেভোর যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? পোর্টো নেভো, পোর্টো নেভো যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? পোর্টো নেভো যুদ্ধটা মনে রাখবে, নেপোলিয়ান বোনাপার্ট, খুব ইম্পর্টেন্ট, নেপোলিয়ান বোনাপার্ট, নেপোলিয়ান বোনাপার্ট। আর একটা হচ্ছে ফ্রান্সের একটা বাহিনী ছিল, তার সঙ্গে ছিল পোর্টো নেভোর যুদ্ধ। নেপোলিয়ান বোনাপার্ট, নেপোলিয়ান বোনাপার্ট ডাচদের খুব হচ্ছে একটা বিখ্যাত ছিল নেপোলিয়ান বোনাপার্ট, পোর্টো নেভোর যুদ্ধ। হুম, ফ্রান্সের তার সাথে ফ্রান্সের একটা বাহিনীর সাথে হয়েছিল পোর্টো নেভোর যুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, এই পোর্টো নেভোর যুদ্ধটা হচ্ছে কবে হয়েছিল জানো কেউ? পোর্টো নেভোর যুদ্ধটা পোর্টো নেভোর যুদ্ধটা একটুখানি খেয়াল করে রাখবে, এটাকে সম্ভবত 45-এ হয়েছিল সম্ভবত, এটা একবার চেক করে নেবে। এর আগে পড়িয়েছিলাম পোর্টো নেভোর যুদ্ধটা, মনে পড়ছে না, এখানেই পড়িয়েছিলাম, তোমাদের কি ক্লাস করিয়েছিলাম পোর্টো নেভোর যুদ্ধটা। আচ্ছা, তো এরপরে একটা, যখন আমাদের ব্রিটিশরা আসে 17, হ্যাঁ ঠিক, 1781 মনে রেখে দাও, 1781-এ পোর্টো নেভোর যুদ্ধ, পোর্টো নেভোর যুদ্ধ কবে হয়েছিল? 1781। ঠিক আছে। 1782-তে একটা সন্ধি হয়েছিল, সেই সন্ধিটার নাম, সেই সন্ধিটার নাম কি? সলবাইয়ের সন্ধি। ঠিক আছে, সলবাইয়ের সন্ধি।
ঠিক আছে, মনে রেখে দিয়ে আসো। আচ্ছা, তো এরপরে যখন ব্রিটিশরা ঢুকে পড়ে, ব্রিটিশরা তো আর এমনি ঢোকেনি, ব্রিটিশদেরকে আগে পারমিশন দেওয়া হয়েছিল, পারমিট রয়েছিল। প্রথম হচ্ছে কবে ব্রিটিশরা ফার্স্ট পারমিশনটা পেয়েছিল বলো তো, কবে পেয়েছিল? এবং কোন প্রথম ব্রিটিশ পর্যটক বা ব্রিটিশদের হয়ে একজন যে রিপ্রেজেন্টেটিভ সেটা আমাদের ভারতবর্ষে এসেছিল, সেটা কে? কেউ বলতে পারবে? কার রাজত্বকালে এসেছিল? মনে কার রাজত্বকালে? জাহাঙ্গীরের রাজত্বকালে, জাহাঙ্গীরের রাজত্বকালে। ঠিক আছে, 1608 সালে হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স, ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স জাহাঙ্গীরের রাজত্বকালে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। ঠিক আছে, এই উইলিয়াম হকিন্সের পরে হচ্ছে স্যার টমাস রো, স্যার টমাস রো। এরা দুজনে কিন্তু আসার পর থেকে তারপরে আস্তে আস্তে ওরা বাণিজ্য কুটিটা স্থাপন করতে আরম্ভ করলো। ঠিক আছে, একটা হচ্ছে হ্যাঁ উইলিয়াম হকিন্স, উইলিয়াম হকিন্স, আর একটা হচ্ছে স্যার টমাস রো। হুম, অ্যাডওয়ার্ডস এসেছিল মেইনলি, অ্যাডওয়ার্ডস তো তার সাথে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু যদি আমাদের প্রথম যদি মানে বলা যেতে পারে মানে উইলিয়াম হকিন্স মানে মেন হচ্ছে লিড করেছিল কিন্তু উইলিয়াম হকিন্স। বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, মেন যেটা হচ্ছে অবশ্যই অ্যাডওয়ার্ড এসেছিল, কিন্তু যখন একটা বলে না একজন হচ্ছে মেন রিপ্রেজেন্টেটিভ থাকে তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে, যখন যে লিড করেছিল সেটা কিন্তু উইলিয়াম মানে যে যখন কথাবার্তা যে সাথে জাহাঙ্গীরের সাথে বলেছিল সেটা কিন্তু এই উইলিয়াম হকিন্স রয়েছে। ঠিক আছে, তো কথা হচ্ছে কি এইখান থেকে মোটামুটি আমাদের ইংরেজদের অধ্যায়টা শুরু হয়। তো ইংরেজরা যখন আমাদের ভারতবর্ষে এসে বাণিজ্য করতে আরম্ভ করেছিল সেটার একটা ফরম্যান ছিল, সেই ফরম্যানটার নাম মনে রাখতে কেউ পেরেছো? কেউ কারো মনে আছে? বলেছিলাম একবার, যখন ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এসে বাণিজ্য করতে শুরু করে ওরা একটা ফরম্যান পেয়েছিল, সেই ফরম্যানটা কোন মুঘল সম্রাটের কাছ থেকে পেয়েছিল এবং কত সালে পেয়েছিল বলো তো? যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে ব্যবসা করতে শুরু করে তখন ওরা একটা ফরম্যান রিসিভ করেছিল, এবং সেই ফরম্যানটা কত সালে পেয়েছিল এবং কার কাছ থেকে পেয়েছিল? মনে রাখবে, ফরম্যানটা পেয়েছিল হচ্ছে 1717, 1717, এবং সেই মুঘল সম্রাটটার নাম ছিল হচ্ছে ফারুক শিয়ার। ঠিক আছে, ফারুক শিয়ার। ঠিক আছে, 1717 সালে যে ফরম্যানটা এরা রিসিভ করেছিল সেই ফরম্যানটার নাম হচ্ছে ফারুক শিয়ারের ফরম্যান। ফারুক শিয়ারের ফরম্যানটায় বলা হয়েছিল কি যে তোমরা বিনা শুল্কে এখানে বাণিজ্য করতে পারবে। এখন বিনা ব্যাপারটা হচ্ছে ঝামেলাটা বা কনফ্লিক্টসটা কিসে নিয়ে হলো? কোম্পানিকে সুযোগ সুবিধাটা দিয়েছিল যে কোম্পানি তোমরা উইদাউট ট্যাক্সে বিজনেস করতে পারবে। ঝামেলাটা এখানেই লাগলো যে কোম্পানির এমপ্লয়িরাও তখন হচ্ছে যখন নিজেরা পার্সোনাল বিজনেস করছে কোনো ট্যাক্স দিত না। এইখান থেকে কিন্তু ঝামেলাটার আসল সূত্রপাতটা হলো। ঠিক আছে, তো তারপরে আস্তে আস্তে অনেক কিছু হয়। এরপরে আমাদের একটা এই শিফটে আমার শিফটে একটা কোশ্চেন এসেছিল, আলীনগরের সন্ধি, আলীনগরের সন্ধি কবে হয়? কত কোন কোন সালে আলীনগরের সন্ধি হয়? না, 1756-এ, তার আগের বছরে। হ্যাঁ, 57 নয় 56 বলছি, 57 নয় 56। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, 1756, হ্যাঁ, কারণ তার পরের বছর যেটা হয় সেটাতে একদম পলাশির যুদ্ধটা হয়ে যায়। ও কি করেছিল 1756-এ একটা কলকাতাটাকে দখল করেছিল, ওই কলকাতার আরেকটা নাম রেখেছিল আলীনগর। ঠিক আছে, এবং এই 1756-এই আরেকটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে ব্ল্যাক হোল ট্র্যাজেডি, অন্ধকূপ হত্যা, যে যেখানে বেশি 146 জন ইংরেজকে একটা জায়গায় মানে অন্ধ মানে এর মধ্যে বন্দি করে রেখেছিল এবং তারা সেইখানেই হচ্ছে প্রাণ হারায়। ঠিক আছে, তো 1756, 1757, আর একটা মনে রাখবে 1759-এ কি হয়েছিল বলো তো? এটাও একটা আমাকে শিফটে কোশ্চেন দিয়েছিল, অনেক দিয়েছি তো। সেইটা হচ্ছে কি
1759-এ আর 1760 কি হয়েছিল বলো? কি দুটো যুদ্ধ? খুব ইম্পর্টেন্ট, আমাকে আবার কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পরীক্ষায় দুটো। হ্যাঁ 1760। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে 1759-এ যেটা হয়েছিল সেটা ছিল বিদেরাজ যুদ্ধ। বিদেরাজ যুদ্ধ, সেখানে কি হয়েছিল, একটা ওলন্দাজদের সাথে কিরকম ব্যাপারটা হয়েছিল, 1757-এ যখন সিরাজউদ্দৌলা মানে তোকে হাঁটিয়ে দিল, দিয়ে যখন বেঁচে মির্জাফর বসে, মির্জাফর তো ওর সাথে বিট্রে করেছিল। এখন কথা হচ্ছে কি, যখন মির্জাফর ওইখানকার বাংলা নবাব হয়েছিল, তখন ব্যাপারটা হচ্ছে ইংরেজরা ওর সাথে কোনো কোঅপারেটই করছে না। একটা মিনিমাম একটা নবাবকে একটা ওয়েলকাম করতে হয় বা একটা কিছু করতে হয়, সেটা তখন করতে, তখন বুঝতে পেরেছিল যে না, মানে মির্জাফর বুঝতে পেরেছিল যে আমি তো তোর ভুল করেছি। তো তখন ও কি করলো না, ওলন্দাজদের সাথে মিলে ব্রিটিশদেরকে অ্যাটাক করতে গেল। সেই সময় যখন অ্যাটাকটা করতে গেল, তখন 1759-এ যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে বিদেরাজ যুদ্ধ। ঠিক আছে। আর 1760-তে এই যে যুদ্ধটা হয়েছিল এটা হচ্ছে বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। 1760-তে যে যুদ্ধটা হয়েছিল সেটা হচ্ছে কি বন্দিবাসের যুদ্ধ। ঠিক আছে। 1759, 1760 এইটা মাঝে মাঝে আমাকে একটা পরীক্ষায় দিয়েছিল, 1760 সালে কি যুদ্ধটা হয়েছিল, সেই যুদ্ধটার নাম হচ্ছে ওরা সিরাজউদ্দৌলারা। হ্যাঁ, কলকাতার নামটা, হ্যাঁ ওই ওলন্দাজদের সাথে, ওলন্দাজদের সাথে হচ্ছে ওলন্দাজ মির্জাফরের বাহিনী, তার সঙ্গে ইংরেজদের হয়েছিল। ঠিক আছে। আর এই যে বন্দিবাসের যুদ্ধটা হয়েছিল এটা ফরাসিদের সাথে হয়েছিল। ফরাসিদের সাথে তখন হচ্ছে ফরাসিরা একটা ইয়ে ছিল যে ডুপ্লেসিস ছিল, ওই ডুপ্লেসিসের সাথে যেটা হয়েছিল সেই যুদ্ধটা হয়েছিল ছিল বন্দিবাসের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে। তারপরে আর একটা জিনিস রয়েছে 1761। এই সময় একটা যুদ্ধটা হয়েছিল, সেটা হচ্ছে কি যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ। যখন এই সময় 1761-এ কে চলে আসে, 1761-এ কিন্তু হায়দার আলী চলে আসে। 1761-এ কিন্তু এবার হায়দার আলী চলে আসে। এরপরে 1761-এর পরে 1765 এইটা আমাদের শিফটে দিয়েছিল। 1765-এ কি হয়েছিল, 1765-এ মনে রাখবে বাংলা, বিহার, উড়িষ্যার উপর দেওয়ানি লাভ হয়েছিল। ঠিক আছে। এবং এই সময় নবাব কে ছিল, নাজমউদ্দৌলা। নজমউদ্দৌলা, অনেক সময় নবাবটাও দিয়ে দেয়, নবাবটার নাম কি রয়েছে, নজমউদ্দৌলা। হ্যাঁ, বাংলা, বিহার আর উড়িষ্যার উপর একটা দেওয়ানি লাভ হয়। ঠিক আছে। 1765-এ কি হয় না, বাংলা, বিহার, উড়িষ্যার উপর দেওয়ানি লাভ হয়, এবং তখন আমাদের এখানকার নবাব ছিল যেটা ছিল সেটা ছিল নজমউদ্দৌলা। ঠিক আছে। এবং এই সময় একটা কোশ্চেন কি আসে, 1765-এ বাংলার একটা গভর্নর ছিল, গভর্নর, ফার্স্ট গভর্নরটা কে ছিল, রবার্ট ক্লাইভ। যদি বলা হয় ফার্স্ট গভর্নরটা কে ছিল, রবার্ট ক্লাইভ। ঠিক আছে। 1765। ঠিক আছে। দ্বৈত শাসন ব্যবস্থা, বা এটাকে আমরা আরেকটা কথা কি বলতে পারি, কি ডুয়াল গভর্নমেন্ট। ডুয়াল গভর্নমেন্ট, এখান থেকে দুটো কোশ্চেন আসে। দেখো, ফার্স্ট এরকম কোশ্চেন আসে, হু স্টার্টেড দ্য ডুয়াল গভর্নমেন্ট, হু স্টার্টেড দ্য ডুয়াল গভর্নমেন্ট, এটা কে ছিল, রবার্ট ক্লাইভ। অ্যান্ড হু অ্যাবলিশড দ্য ডুয়াল গভর্নমেন্ট, এটা আছে, হু অ্যাবলিশ দ্য ডুয়াল গভর্নমেন্ট, এটা হবে কিন্তু ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস, কেন ওয়ারেন হেস্টিংস, কেন, কারণ কথা হচ্ছে কি 1773-তে যখন রেগুলেটিং একটা পাস হয়েছিল, একটু রাখছে, ঠিক আছে, যে রেগুলেটিং অ্যাক্টটা যখন পাস হয়েছিল, রেগুলেটিং অ্যাক্টে সেখান থেকে বলা হয়েছিল যে আমাদের এই ডুয়াল গভর্নমেন্ট সিস্টেমটাকে রিমুভ করে দেওয়া হবে। ডুয়াল গভর্নমেন্ট ব্যাপারটা কি, কথাটা হচ্ছে কি, যে ধরো ব্যাপারটা হচ্ছে একটা প্রদেশে দুটো শাসক রয়েছে, ইংরেজরাও রয়েছে আর একটা হচ্ছে নবাব রয়েছে, কিন্তু নবাবকে সেখানে রাখা হচ্ছে, নবাবের কিন্তু দায়িত্ব প্রচুর রয়েছে, তাকে কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হয়নি, পাওয়ার অফ অ্যাটর্নি কিন্তু আমি ভোগ করব, তুমি শুধু দায়িত্ব করবে। এটা কি বলা হয় থাকে ডুয়াল গভর্নমেন্ট সিস্টেম। ঠিক আছে। তো এইটাকে তখন অ্যাবলিশ করে দিয়েছিল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। এর সাথে এখান থেকে আর একটা কোশ্চেন আছে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে হয়েছিল, 1784-এ। এবং এখান থেকে আর একটা কোশ্চেন আছে, ফার্স্ট সুপ্রিম কোর্ট
ফার্স্ট সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া, সেটাও কিন্তু এই 1784-এ আমাদের কলকাতা স্থাপন হয়েছিল। তারপরে পরবর্তীকালে ওটাকে দিল্লিতে এটাকে স্থানান্তর করা হয়। ঠিক আছে? আচ্ছা, ওইটা যেটা রয়েছে মানে ক্যালকাটা, বম্বে এবং হাইকোর্টটা, মানে ক্যালকাটা বম্বে একটা হচ্ছে কি 3টে ইউনিভার্সিটি গঠন করা হয়, আর একটা হচ্ছে হাইকোর্ট গঠন করা হয়। ওটা যখন হাইকোর্টটা গঠন করা হয় সেটা হচ্ছে 1861 আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। সেই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে হচ্ছে আমাদের কি হচ্ছে 3টে হাইকোর্ট করা হয়। আর একটা হচ্ছে 1857 যেখানে হচ্ছে ক্যালকাটা, বোম্বাই, মাদ্রাসে 3টে ইউনিভার্সিটি গঠন করা হয়। ঠিক আছে? যে বছর হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহটা হলো সেই বছরই কিন্তু বাংলা এটা আমাদের 3টে ইউনিভার্সিটি হচ্ছে ফর্ম করা। ঠিক আছে? তো মোটামুটি আজকে এই ওয়ারেন হেস্টিংস অব্দি আমরা করলাম। এর পরের দিন থেকে আমরা এইটাকে পুরো শেষ করব। ঠিক আছে? এই সপ্তাহে আমার করার ইচ্ছা ছিল এটাকে, কিন্তু এটা অতটা করে ওঠা হয়নি, কারণ এই সপ্তাহে আমার প্রচুর কাজ ছিল। ঠিক আছে? তো নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু এইখান থেকে আলোচনা করব, রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করব। ঠিক আছে? আমরা ওয়ারেন হেস্টিংস অব্দি বলে দিলাম, এরপর থেকে রেগুলেটিং অ্যাক্ট থেকে আমরা নেক্সট যে অধ্যায়গুলো সেগুলো শুরু করব। ঠিক আছে? ওকে, সো ক্লাস কিরকম লাগলো সবার? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে।